করোনা এড়াতে এবারের ঈদ জামাত মাঠে নয়, স্বাস্থ্যবিধি মেনে হবে মসজিদে, মন্ত্রণালয়ের নির্দেশনা। চলে গেলেন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, ভুগছিলেন নানা রোগে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। আশ্রয় শিবিরে এক রোহিঙ্গার করোনা সংক্রমণ শনাক্ত, আক্রান্তের ঘর আশেপাশের এলাকা লকডাউন। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। করোনা সংক্রমণ এড়াতে এবারের ঈদ জামাত মাঠে বা খোলা জায়গার পরিবর্তে মসজিদে আদায় করতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটিকে বিষয়টি নিশ্চিত করার নির্দেশও দেয়া হয়েছে। সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনায় আলেমদের অনুরোধে মসজিদে ঈদ জামাত আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে নামাজের সময় মসজিদে কার্পেট না বিছিয়ে সবাইকে জায়নামাজ নিয়ে যেতে বলা হয়েছে। নামাজের আগে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে মসজিদ। এছাড়া প্রবেশ গেট ও অজুর জায়গায় হ্যান্ড স্যানিটাইজার বা সাবান রাখতে বলা হয়েছে। এই বিষয়ে আরো জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এই বিষয়ে কতটুকু জানতে পেরেছেন? এখন পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় যে সকল মসজিদগুলো রয়েছে সে সকল কমিটিকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এটি জানানো হবে। তবে যেই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, প্রায় 13টি নির্দেশনা এই ধর্ম মন্ত্রণালয় দিয়েছেন। এই নির্দেশনাগুলো যদি আমি একটু বলি যারা দর্শক রয়েছেন তাদের সুবিধার্থে, প্রথমে বলা হয়েছে যে যারা বাসা থেকে আসবেন তাদেরকে অবশ্যই অজু করে আসতে হবে এবং সাথে জায়নামাজ নিয়ে আসতে হবে এবং মসজিদে কোনোভাবেই কার্পেট বেছানো যাবে না এবং কার্পেটের জায়গায় আগে থেকেই জীবাণুনাশক দিয়ে সেগুলো স্প্রে করে যাতে জীবাণু না থাকে সেই ব্যবস্থা করতে হবে এবং মুসল্লিরা যারা আসবেন তারা অবশ্যই জায়নামাজ নিয়ে এসে তারা নামাজ আদায় করবেন এবং নামাজের ক্ষেত্রে প্রত্যেকটি কাতারের ক্ষেত্রে একজন আরেকজনের গায়ে ঘেঁষে দাঁড়ানো যাবে না, তারা সামাজিক দূরত্ব বজায় রেখে তারা দাঁড়াবেন। এবং আরেকটি বিষয় যেটি স্ট্রিক্টলি বলা হয়েছে যে অসুস্থ বা অনেক সময় দেখা যায় ঈদের জামাতের সময় আমরা বাচ্চা শিশুদের আমরা নিয়ে আসি, তাদেরকে কোনোভাবেই এই ঈদের জামাতে এবারে আনা যাবে না এবং তাদেরকে কঠোরভাবে বলা হয়েছে। এবং অন্যান্য যে সকল স্বাস্থ্যবিধিগুলো রয়েছে, বিশেষ করে আপনি ঈদের জামাতে সবচেয়ে বেশি যেটি হয় নামাজের পরে আমরা একে অপরের সাথে কোলাকুলি করি, হ্যান্ডশেক করি, এটি এবার কড়াকড়িভাবে নিষেধ করা হয়েছে যাতে কোনোভাবে কোনো মুসল্লি একে অপরের সাথে কোলাকুলি না করতে পারে, যাতে হ্যান্ডশেক না করতে পারে, এই বিষয়গুলো এবার কঠোরতা আরোপ করা হয়েছে। আরেকটি বিষয় যেটা বলা হয়েছে যে যখন নামাজে আদায় করা হবে এবং নামাজ শেষে দোয়া হবে, সেই দোয়ায় অবশ্যই করোনা থেকে যাতে সবাই মুক্তি পায় সেই বিষয়ে দোয়া করতে হবে এবং যারা নামাজ পড়াবেন তাদের উদ্দেশ্যে এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সর্বোপরি যেটা বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারের যে সকল সংস্থা করোনা প্রতিরোধে কাজ করছে তাদের যে সকল নির্দেশনাগুলো রয়েছে তাদের সকলের সে সকল নির্দেশনা যাতে সেই জায়গাটিতে মানা হয় সেই বিষয়টি তারা নিশ্চিত করতে হবে। চাইবো যে এই নির্দেশনাগুলো যেন সবাই মেনে চলেন। আপনাকে অনেক ধন্যবাদ। বরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান আর নেই। বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। বয়স হয়েছিল 83 বছর। কিডনি, ফুসফুস, রক্তের সংক্রমণ সহ আরও কিছু রোগে আক্রান্ত হয়ে তিনি বেশ কদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। বরেণ্য এই শিক্ষাবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী ব্যক্তিত্ব এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান 52-এর ভাষা সংগ্রামে অংশগ্রহণের পর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ৭১-এ মহান মুক্তিযুদ্ধে। যুদ্ধ পরবর্তী নতুন দেশের সংবিধানের বাংলা অনুবাদও করেছেন তিনি। বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণার পাশাপাশি শিক্ষক হিসেবেও সবার কাছে শ্রদ্ধেয় ডক্টর আনিসুজ্জামান। জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটে। পরে চলে আসেন বাংলাদেশে। তরুণ বয়সে অংশ নেন ভাষা আন্দোলনে। দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। গবেষণা ও ভিজিটিং ফেলো হিসেবে কাজ করেছেন বিশ্ববরেণ্য একাধিক প্রতিষ্ঠানে। ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতে গিয়ে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৯০-এর দশকে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত গণ আদালতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন অধ্যাপক আনিসুজ্জামান। সাহিত্যে অবদানের জন্য ২০১৫ সালে পান দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার। এর আগে ১৯৮৫ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১ পদকও পান তিনি। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও পেয়েছেন অনেক পুরস্কার। এর মধ্যে আছে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদক, পশ্চিমবঙ্গের আনন্দ পুরস্কার ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি.লিট। অধ্যাপক আনিসুজ্জামানের গবেষণা, মৌলিক প্রবন্ধ, স্মৃতিকথা ও সম্পাদিত বহু গ্রন্থ রয়েছে। ২০১২ সাল থেকে আমৃত্যু ছিলেন বাংলা একাডেমির সভাপতির দায়িত্বে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অধ্যাপক আনিসুজ্জামানের স্মৃতিচারণ করতে তার সহকর্মী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রফিকুল্লাহ খান যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। অধ্যাপক ডক্টর রফিকুল্লাহ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনার কাছে জানতে চাই যে আপনি ডক্টর আনিসুজ্জামানের সাহচর্য পেয়েছেন দীর্ঘদিন, আপনি তার সহকর্মী ছিলেন, আপনি তার ছাত্রও ছিলেন। তিনি সব দিক থেকে বাঙালির যত প্রগতিশীল আন্দোলন ছিল, আমরা যদি সব জায়গায় তাকে দেখেছি যে তিনি একটি ভরসার জায়গা ছিলেন, তিনি সব আন্দোলনেই সবার সঙ্গে ছিলেন। তার এই মৃত্যুতে কতখানি শূন্যতা সৃষ্টি হলো? আজকে তো আসলে স্মৃতিচারণের বিষয় নয়, আজকে হচ্ছে প্রফেসর আনিসুজ্জামান চলে গেলেন বাঙালির মুক্তবুদ্ধি এবং প্রগতি চেতনার বাতিঘর চলে গেল, নিভে গেল আমি বলবো না। তার কারণ তিনি তার সৃষ্টির মধ্য দিয়ে, তার যে কাজ সেগুলোর মধ্যে দিয়ে চিরকাল বাঙালিকে পথ দেখাবেন এবং চিরকাল তিনি বাঙালি জাতির যে বিশ্বজনীন জায়গাটা, সেই জায়গাটা তিনি অবস্থান করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এমন একটা কঠিন দুঃসময়ে তিনি চলে গেলেন, বিশ্বজনীন দুঃসময়। তিনি একজন বিশ্বমানব, বিশ্বজনীন একটা দুঃসময়ে চলে গেলেন। তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক কেবল ছাত্র সহকর্মী নয়, তার সাথে আমি জাতীয় আন্তর্জাতিকভাবে অনেক প্রতিষ্ঠানের সাথে যুক্ত, এখনো যুক্ত। আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সমিতির সঙ্গে আমি যুক্ত। সুতরাং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যখন আমি প্রফেসর আনিসুজ্জামানকে দেখেছি, তিনি বাংলাদেশ, বাঙালি এবং প্রত্যেকটা প্রগতিশীল আন্দোলনের দুঃসময়ে তিনি সামনে এসে দাঁড়িয়েছেন। সেই রবীন্দ্র বিরোধিতার কালে পাকিস্তান সরকারের, তখনও কিন্তু তিনি অগ্রবর্তী ছিলেন। এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমাদের সংবিধান প্রণয়নের সাথে তিনি যুক্ত ছিলেন। তার যে বাংলায় তার যে রূপান্তর, সেই কাজে প্রফেসর আনিসুজ্জামান যুক্ত ছিলেন। তারপরের সামরিক শাসনের কালের প্রতিটি সময় আমরা দেখেছি দুঃসময়ে। আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, আমারও তো ৩৫ বছর হয়ে গেল। সেখানে সহকর্মী হিসেবে, এবং সহকর্মী বলবো না, যে একজন আশ্রয়দাতা হিসেবে, একজন অভিভাবক হিসেবে তিনি কেবল আমার নয়, বাংলাদেশের অনেক বড় বড় লেখক, বুদ্ধিজীবী আছেন, তাদেরও তিনি কিন্তু আশ্রয়দাতা, তাদেরও তিনি বাতিঘর, এবং তাদেরকেও তিনি পথ দেখিয়েছেন। সুতরাং তার চলে যাওয়া বাঙালির জন্য যে কত বড় ক্ষতি, সেটা সময় বলে দেবে। কিন্তু আমি একটা আশার কথা বলবো,
যে প্রফেসর আনিসুজ্জামান সৃষ্টিশীল ছিলেন। তার সৃষ্টির মধ্য দিয়ে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাঙালি সংস্কৃতি এবং বাঙালির যে প্রগতিশীল রাজনৈতিক দর্শন, এটা ভবিষ্যতে এগিয়ে যাবে এবং সবসময় অন্ধকারের মধ্যে বাঙালি জাতিকে আনিসুজ্জামানের রচনা, তার আদর্শ, তার যে নির্দেশনা এবং তার যারা সান্নিধ্যে ছিলেন তারাও কিন্তু আনিসুজ্জামানের প্রেরণা নিয়ে বাঙালি স্যার, জাতিকে। আরেকটি বিষয় একটু ছোট করে যদি বলেন, তার গবেষণার মূল জায়গাটি কোথায় ছিল এবং বাংলা সাহিত্যে তার সবচেয়ে বড় অবদানটি কি? বাংলা সাহিত্যে তার প্রফেসর আনিসুজ্জামানের যে প্রথম দিকের যে কাজগুলো, সেই কাজগুলো ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে বাঙালি মুসলমানের যে আত্ম আবিষ্কার এবং আত্মপরিচয়ের জায়গাটি, মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, তার পিএইচডি গবেষণা এবং তার পরবর্তীকালে যে গ্রন্থগুলো রচনা করেছেন বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে, সব জায়গায় তার লক্ষ্য ছিল যে বাঙালিত্বের জায়গাকে, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাকে, প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্য নিয়েও তার চিন্তা ভাবনা ছিল অসাধারণ। সেই চর্যাপদ থেকে শুরু করে সব জায়গায় দেখা গেছে। এবং পরবর্তীকালে তিনি যখন আত্মজীবনীমূলক রচনা লিখেছেন, তার মধ্যেও কিন্তু তার সমকালের সমাজ, রাজনীতি, অর্থনীতি সব কিছু চলে এসছে। অর্থাৎ একটা জাতির পরিপূর্ণ ইতিহাস বলতে যা বোঝায়, তার সাহিত্যের ইতিহাস, তার মননশীলতার ইতিহাস, তার আবেগের ইতিহাস, তার রাজনীতি এবং রাজনৈতিক দর্শনের ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জীবন আদর্শ, সেই জীবন আদর্শকেও তিনি তার জীবনের একটা বিশাল অংশ হিসেবে অনিবার্যভাবে গ্রহণ করেছিলেন। এগুলা আমাদের দেশের সবাই জানে। অর্থাৎ গবেষণার ক্ষেত্রে তার যে অবদান, সাহিত্য রচনার ক্ষেত্রে তার যে অবদান, এটা অতুলনীয়। এটা সমগ্র জাতিকে অনেক কাল ধরে পথ দেখাবে। ডক্টর রফিকুল্লাহ খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেশে করোনা সংক্রমণের ৬৮তম দিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি হল ২৮৩ জনের। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১,০৪১ জনের। এর ৭৫৪ জনই রাজধানীর। ঢাকার বাইরের ২৮৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯,০০০-এর কাছাকাছি। এ পর্যন্ত সুস্থতার হার ১৯ আর মৃত্যুর হার ১.৫%। করোনা সংক্রমণের ১০ম সপ্তাহ পার করছে দেশ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ৩ সপ্তাহ ধরে বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশের ৪১টি ল্যাবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে ৭,৩৯২টি নমুনা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, এখনও আক্রান্ত ও মৃত্যু রাজধানীতেই বেশি। ঢাকার ল্যাবগুলির মধ্যে শনাক্ত হয়েছে আমাদের ৭৫৪ জন এবং ঢাকার বাইরের ল্যাবগুলিতে শনাক্ত হয়েছে ২৮৭ জন। এই আমাদের ১,০৪১ জন ব্যক্তি শনাক্ত হয়েছে ২৪ ঘন্টায়। ১৪ জন মৃত্যুবরণ করেছেন গত ২৪ ঘন্টায় এবং এ পর্যন্ত মৃত্যু ২৮৩ জন। তাদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী ৩ জন। ঢাকার মধ্যে ৯ জন এবং ঢাকার বাইরে চট্টগ্রামে ৫ জন। এবং বয়স ভিত্তিক বিশ্লেষণে আমরা দেখছি যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন। আরেকটি আছে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন। আমাদের সংবাদ বুলেটিনে ৩ সপ্তাহের চিত্র তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আমরা এখন ১০ম সপ্তাহে, আমাদের এখনো ২ দিন বাকি আছে। আজকে ১৪ মে পর্যন্ত আমাদের এই সপ্তাহে শনাক্ত ৫,০৯৩ জন এবং ১৪ মে পর্যন্ত আমাদের সুস্থ দাঁড়ালো এই সপ্তাহে ১,১৮৯ জন এবং মৃত্যুবরণ করলো এই সপ্তাহে ১৪ মে পর্যন্ত ৬৯ জন। করোনাকালে নিজ ও পরিবারের সুরক্ষার জন্য ধূমপায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ধূমপান কোভিড আক্রান্তের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়। কাজেই যারা ধূমপায়ী আছেন তারা সতর্ক হবেন এবং যারা কখনোই তারা শিশুদের সামনে, গর্ভবতী মাদের সামনে বা অন্য বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সামনে ধূমপান করবেন না, যাতে আপনার ধূমপানের জন্য আরেকজনও ঝুঁকিতে পড়ে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত
আইসোলেশনে নেওয়া হয়েছে আরও 201 জনকে। এ নিয়ে মোট আইসোলেশনে আছেন 2570 জন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 13 জেলায় নতুন করে 353 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুরে একদিনে সর্বোচ্চ 129 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান সহ একদিনে রেকর্ড 95 জন শনাক্ত হয়েছেন। ফৌজদারহাটের বিআইটিআইডি ভেটেরিনারি ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম মেডিকেলের ল্যাব নমুনা পরীক্ষায় এই ফল পাওয়া যায়। ফেনীতে 7 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন উপজেলা ভাইস চেয়ারম্যান এবং একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। লক্ষ্মীপুর আরও 13 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আছেন রায়পুরের একই বাড়ির 12 জন। এছাড়া কুমিল্লা, সাভার, রাঙামাটি, নেত্রকোনা, নওগাঁ, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ ও নোয়াখালীতে আরও 109 করোনা রোগী শনাক্ত হয়েছে। কক্সবাজারে আশ্রয় শিবিরে একজন রোহিঙ্গা শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে করে প্রথমবারের মতো কোনো রোহিঙ্গা করোনা আক্রান্ত হলেন। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার কক্সবাজারে 186 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 12 জনের করোনা পজিটিভ আসে। সেখানে একজন রোহিঙ্গা রয়েছেন। আক্রান্ত ব্যক্তি উখিয়া ক্যাম্পের বাসিন্দা। তাকে আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া ওই রোহিঙ্গার ঘর ও আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে। এ পর্যন্ত কক্সবাজারে করোনায় মোট 123 জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন 24 জন, মারা গেছেন একজন। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, এক রোহিঙ্গা করোনা আক্রান্ত হওয়ার পর ক্যাম্পে সংক্রমণ রোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? অনিমেষ, আসলে এই যে করোনা পরিস্থিতি যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই কিন্তু কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের একেবারে খুব সতর্ক অবস্থায় রয়েছে ছিল এখানকার স্বাস্থ্য বিভাগ। তবে আজকে প্রথমবারের মতো কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সেটি তিনি উখিয়ার কুতুপালং ক্যাম্পেই বসবাস করতেন বলে আমরা জানতে পেরেছি। তবে তিনি যে বাড়িতে থাকতেন সেই বাড়ির আশপাশ এলাকায় পুরোপুরি লকডাউন করা হয়েছে, যদিও বা এর আগে থেকেই পুরো ক্যাম্প এলাকায় লকডাউন করা হয়েছে। তো স্বাস্থ্য বিভাগ থেকে যে তথ্যটি আমাদেরকে নিশ্চিত করেছে, তিনি বলেছেন যে কক্সবাজার সিভিল সার্জন আমাকে জানিয়েছেন মূলত সেখানে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছেন বিভিন্ন দাতা সংস্থা, বিভিন্ন ইউএনের স্বাস্থ্যকর্মীরা, সেখানে ডাক্তার থেকে শুরু করে অনেকে কাজ করছেন। তারা মূলত খুব সতর্ক অবস্থায় রয়েছেন এই যে যাতে আর কেউ যাতে সেখানে করোনা ভাইরাসে সংক্রমিত হতে না পারে সেই বিষয়ে তারা দেখভাল করছেন। পাশাপাশি আজকে যে ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাকে তাৎক্ষণিক সেখানকার আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, যদিও বা তিনি সর্দি কাশি যে করোনা ভাইরাসের যে উপসর্গ ছিল সেই উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে গিয়েছিলেন। এরপরে গতকালকে তার নমুনা পরীক্ষা করা হয়, নমুনা সংগ্রহ করা হয় এবং সেটি কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে স্থাপিত সেখানে পাঠানো হয় এবং আজকেই মূলত বিকেলের দিকে তার শরীরে যে করোনা পজিটিভ হয়েছে সেই পরীক্ষার ফলাফল আজকে দেওয়া হয়। তো এরপর করে আসলে তাকে আরো বেশি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমি কথা বলেছি উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামানের সাথে। তিনি আমাকে নিশ্চিত করেছেন সেখানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর আইসোলেশন সেন্টার রয়েছে এবং সেখানে তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন বলে তিনি আমাকে নিশ্চিত করেছেন এবং তিনি এও বলেছেন যাতে পূর্ব থেকে যেভাবে কোনো বিদেশি থেকে শুরু করে বিভিন্ন এনজিও কর্মীদের যে গমনাগমন নিষিদ্ধ করা হয়েছে সেটি এখনো বলবৎ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে এই পরিস্থিতি বিরাজ থাকবে বলে তিনি আমাকে জানিয়েছেন। তৌফিকুল ইসলাম, আরেকটি বিষয় জানতে চাই যে যিনি রোহিঙ্গা আক্রান্ত হয়েছেন তিনি যেখানে থাকতেন তার আশেপাশে যে লকডাউন করা হয়েছে সেইখানে তারা যাতে অন্য কোথাও যেতে না পারেন সেজন্য কি বিশেষ কোনো ব্যবস্থা রাখা হয়েছে কিনা? কারণ রোহিঙ্গারা যেখানে থাকতেন তাদের সেখানে খুবই ঘিঞ্জি এলাকা, সেখানে একজনের থেকে আরেকজনের সংক্রমণ খুবই সহজতর। অনিমেষ, আপনি ঠিকই বলেছেন। মূলত যে জায়গায় থাকে সেখানে একেবারে খুব ঘিঞ্জি পরিবেশ, একটার সাথে একটা লাগানো ঘর। তো আসলে এইভাবে তারা চেষ্টা করছেন যাতে সেই বাসা থেকে অন্য কেউ অন্য জায়গায় ঘোরাফেরা করতে না পারে। আপনি জানেন রোহিঙ্গাদের কোনো কাজকর্ম নেই, তারা সেখানে কিন্তু একেবারে অলস সময় পার করছে। তাদের খাদ্য থেকে শুরু করে সবকিছু তাদের বিনামূল্যে সেখানে দেওয়া হয়। তারপরে রোহিঙ্গাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে তারা ঘোরাফেরা করার যে প্রবণতা সেটি লক্ষ্য করা যায়। তবে ইউনো আমাকে নিশ্চিত করেছেন সেখানকার এলাকার
তারা যাতে ঘর থেকে বের হতে না পারে বা অন্যত্র কোথাও যেতে না পারে সেই বিষয়ে তারা সজাগ দৃষ্টি রাখবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। তৌফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যাচ্ছি পরের খবরে। ঝিনাইদহ ও বাগেরহাটে করোনার উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। তারা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিতে নমুনা সংগ্রহ করা হয়েছে। সিভিল সার্জন জানান, বুধবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জের কাশীপুরে এক ব্যক্তি ঢাকা থেকে আসেন। তিনি জ্বর ও সর্দি কাশিতে ভুগছিলেন। বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী দাফনের পর ওই বাড়িটি লকডাউন করা হয়েছে। এছাড়া শৈলকুপায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে একজনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে তিনি বুধবার রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তার নমুনা পরীক্ষার কথা ছিল, কিন্তু তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। এদিকে বাগেরহাটের কচুয়ায় করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। 7 দিন আগে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। তার উচ্চ রক্তচাপ, হাঁপানি ও ডায়াবেটিস ছিল। বাড়িতে ফেরার পর থেকে তার জ্বর ও গলা ব্যথা শুরু হয়। তবে চিকিৎসা না নিয়ে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে, তবে ক্ষতি বেশি হবে না, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সম্মেলন কক্ষে সদ্য নিয়োগ পাওয়া 5000 নার্সের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, সীমিত পরিসরে জরুরি অফিস আদালত বাজার খুলে দেয় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এতে করোনা সংক্রমণ এড়ানো সম্ভব। তিনি জানান, 15,000 নার্স নিয়োগের অনুমোদন পাওয়া গেছে, তার মধ্যে 5000 নিয়োগ হলো। রোগীর পাশে দাঁড়িয়ে আন্তরিকতার সঙ্গে স্বজনের মতো সেবা দিতে নার্সদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। করোনা পরীক্ষায় দেশে এরই মধ্যে 41টি ল্যাব তৈরি হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকা শহরের আক্রান্ত হলো 12,000 লোক এবং ঢাকা অন্যান্য জেলায় ঢাকা শহর সেখানে হলো 3,500, আর বাকি 7টা ডিভিশনে হলো মাত্র 2600 আক্রান্ত হয়েছে। কাজে আমরা যদি এই ঢাকা সিটি কর্পোরেশন এবং ঢাকা ডিভিশনটাকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে পরে ইনশাল্লাহ আমাদের অসুবিধা হওয়ার কথা না। 30শে মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুরে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটির সময় এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে না। ঈদের নামাজেও প্রযোজ্য হবে চলমান স্বাস্থ্যবিধি। প্রজ্ঞাপনে বলা হয়, 17 মে থেকে 28শে মে পর্যন্ত সাধারণ ছুটি, এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে 30শে মে পর্যন্ত ছুটি থাকবে। এর মধ্যে শবে কদর, ঈদ উল ফিতর ও সাপ্তাহিক সব ছুটি অন্তর্ভুক্ত থাকবে। 15 দফায় বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হয়েছে সাধারণ ছুটির সঙ্গে। এর মধ্যে ঈদে বড় জমায়েত না করার কথাও বলা হয়েছে। ছুটিকালে বন্ধ থাকবে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেলেও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল। এছাড়া ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব বজায় রাখারও আহ্বান জানানো হয় প্রজ্ঞাপনে। করোনা সংক্রমণ ঠেকাতে 6ষ্ঠ দফায় 14 দিন বাড়ল সাধারণ ছুটি। এ নিয়ে মোট 2 মাসের বেশি সময় সাধারণ ছুটি বহাল রাখল সরকার। মানুষের জীবন জীবিকার জন্যই সাধারণ ছুটির সময় বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে, আর এ কারণে করোনা সংক্রমণ কিছুটা বাড়লেও তা নিয়ন্ত্রণে রাখা যাবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করোনার ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে অর্থ সহায়তা ও স্নাতক শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করে আজ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের অনুষ্ঠান শুরু করছি। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা 50 লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবার পাচ্ছে 2,500 টাকা। সকালে গণভবনে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে স্নাতক শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমও উদ্বোধন করেন সরকার প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, করোনায় কর্মহীন শ্রমিকদের কথা বিবেচনা করে সাহায্য করছে সরকার। তবে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যারা ভাতা পাচ্ছেন তারা এ তালিকায় থাকবেন না। যারা সহযোগিতা পান তাদের বাইরে যারা এখন রয়ে গেছেন, যারা অন্তত নিজের কিছু কাজ করে নিজের জীবন জীবিকা নির্বাহ করতেন, তাদের কথা চিন্তা করেই আমরা যে টাকাটা অন্তত সংগ্রহ করতে পেরেছি, এখানে প্রায় 1200 কোটি টাকা। এই 1200 কোটি টাকা আমরা 2500 টাকা করে এক একজনকে, অর্থাৎ 2,500 টাকা করে জনপ্রতি এককালীন নগদ সহায়তা আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
সংক্রমণের শুরু থেকেই সরকার সচেতন থাকায় দেশে করোনা এখনো নিয়ন্ত্রণে। সাধারণ ছুটির কড়াকড়ি শিথিল করা হলেও জনগণকে আরও স্বাস্থ্য সচেতন হওয়ার তাগিদ দেন সরকার প্রধান। মানুষের ক্ষতি হবে, মৃত্যু হবে সেই চিন্তা করে তাদের যতই আমরা আটকে রাখি না কেন, ক্ষুধার জ্বালাটা তার থেকে অনেক বেশি। মানুষের পেটে ক্ষুধার অন্ন যোগাতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের জীবনমান চলমান রাখতে হবে। ছোট ছোট শিশুরা কতদিন ঘরে বসতে হবে, তাদের লেখাপড়ার সুযোগ করতে হবে। জীবন তো কখনো অচল হয়ে থাকতে পারে না, যে কারণে এখন রোজার মাস, অনেকেরই একটু জীবন জীবিকার প্রয়োজন রয়েছে, সেজন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে শিথিল করেছি। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, সব চাহিদা পূরণ করা না গেলেও অন্তত খাদ্যের জন্য কেউ যেন কষ্ট না পায় এই ব্যবস্থা করছে সরকার। এছাড়াও সম্প্রতি বিভিন্ন দেশে কাজ হারিয়ে দেশে ফেরত আসা প্রবাসী কর্মীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকে আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগের কথা জানান শেখ হাসিনা। নিজেরা উদ্যোক্তা হয়ে একটু কাজ করে নিজের যেমন আর্থিকভাবেও আপনারা দাঁড়াতে পারেন বা অন্য কাজ করেন যেটা দেশের সহায়তা হতে পারে। একেবারে বেকার বসে না থেকে নিজেরা কিছু কিছু কাজ করলে পরে সেটা শারীরিকভাবে মানসিকভাবে শক্তি পাবেন, আর দেশের উপকার হবে, পরিবারের উপকার হবে। সেটাও আপনারা অন্তত করতে পারবেন, সেই দিকে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। খাদ্যের অভাব যেন না হয় এজন্য উর্বর জমি ও জনশক্তিকে আরও বেশি করে কাজে লাগানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এতে অন্তত ঘরে উৎপাদিত খাবার খেয়েই টিকে থাকা যাবে, আর উদ্বৃত্ত থাকলে করা যাবে রপ্তানি। অন্তত ঘরের খাবার উৎপাদন করে ঘরের মানুষ খাবে, দরকার হলে আরও পাড়া প্রতিবেশী অর্থাৎ অন্যান্য দেশ যদি কোনো অভাব হয় আমরা সেখানে সহযোগিতা করব। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে ঈদ উপলক্ষে খোলা কিছু মার্কেটে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নিয়ম। গুলিস্তান, বঙ্গ মার্কেট, মহানগর মার্কেট, এলিফ্যান্ট রোড সহ বিভিন্ন মার্কেটের দোকানগুলো খুবই সংকীর্ণ। ব্যবসায়ী ক্রেতাদের আনাগোনায় কোনোভাবেই সেখানে সামাজিক দূরত্ব রক্ষা করা যাচ্ছে না। এতে বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকি। তবে মার্কেট কর্তৃপক্ষের দাবি, নিশ্চিত করা হচ্ছে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা। মার্কেটের সামনে এই দীর্ঘ লাইন দোকান মালিক কর্মচারীদের, অপেক্ষা দোকান খোলার। মার্কেট খোলার কিছু সময়ের মধ্যেই ক্রেতা বিক্রেতার পদচারণায় যেন তিল ধারণের জায়গা নেই। শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি সহ বিভিন্ন কাপড়ের জন্য মানুষের ভিড় এসব দোকানে। না, ব্যবস্থা খুব ভালো ব্যবস্থা করা আছে সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যসম্মতভাবে আমরা এই দোকান খুলছি। প্রত্যেক লোকের এখানে চেক করে ঢুকানো হয়, চেক করে ছাড়া ঢুকানো হয় না। গ্লাস, মাস্ক এগুলো মাস্ট লাগবে। সারা দেশ থেকে ক্রেতারা আসছেন গুলিস্তানের পাইকারি মার্কেটে। ডিএমপির নির্দেশনায় নিজ এলাকায় কেনাকাটা করার কথা বলা থাকলেও অনেকেই তা মানছেন না। একটু প্রায় 2টা প্যান্ট কিনলাম আর 2টা গেঞ্জি কিনলাম। মার্কেট অবস্থা ভালোই, কিন্তু একটু দাম বেশি নিতেছে হালকা একটু। আমার বাসা সদরঘাট, জাস্ট এখানে আসলাম, একটু আপনার ঢাকা হাসপাতাল গেছিলাম, ওইখান থেকে এখানে আসছি। দেখি যদি হাতে লাগালে কিছু পাই নিয়ে যাব। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সীমিত পরিসরে মার্কেট খুলে দেওয়ার নির্দেশনা রয়েছে। পর্যাপ্ত পরিমাণ জীবাণুনাশক ছিটানো সহ ক্রেতা বিক্রেতাকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার কথা থাকলেও ঢাকার এই সংকীর্ণ মার্কেটে তা নিশ্চিত করা যাচ্ছে না। এখানে আমাদের পাইকারির কারণে তেমন একটা ভিড় নেই, আপনারা দেখেন। আর দ্বিতীয় কথা হইল, যা ভিড় আছে সেটা হলো যারা খুচরা বিক্রি করে তাদের মাঝে। আর এক পাশ খোলা, এক পাশ রাখছি আমি এখানে। আর উপরে তো আমার অনেক জায়গা, এখানে কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। এদিকে মার্কেট সহ বিভিন্ন প্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলে দেয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে গাড়ির চাপ। চলমান সাধারণ ছুটির মেয়াদ 30 মে পর্যন্ত বাড়ানোয় গণপরিবহনে নিষেধাজ্ঞা গোটা মাস জুড়েই বহাল থাকছে। তবে রাস্তায় ব্যক্তিগত গাড়ির চাপ ক্রমেই বাড়ছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাধারণ ছুটি বাড়লেও সড়কে বেড়েছে মানুষের উপস্থিতি, বেড়েছে গণপরিবহনও। পুলিশ বলছে, সীমিত পরিসরে দোকানপাট, মার্কেট খোলা থাকায় কঠোর হতে পারছেন না তারা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থার উন্নতি না হলে শুধু ছুটি বাড়িয়ে কোনো লাভ হবে না। করোনা সংক্রমণ এড়াতে একদিকে বাড়ানো হচ্ছে সাধারণ ছুটি, অন্যদিকে দোকানপাট, মার্কেট খোলা রাখায় সড়কে নেমেছে মানুষের ঢল। অলিগলির পর প্রধান সড়কেও বেড়েছে যানবাহনের চাপ। রাজধানীর অন্যতম প্রবেশপথ আব্দুল্লাপুরে মানুষের ভিড়। কোনো গাড়ি দেখলেই ঝাঁপিয়ে পড়ছেন সবাই। এ দৃশ্যের বোঝার উপায় নেই, দেশে আজও করোনায় শনাক্ত হাজারের ঘর ছাড়িয়েছে, মৃত্যু 15 জনের। তো গাড়ি চালাইতে গেছিলাম,
পরে আবার গ্যারেজে যাচ্ছি, গ্যারেজে যাই আবার এখানে থাকবো। তো এই অবস্থায় বাড়িতেও যাইতে পারতেছি না। অবশ্যই আমাদের পড়া উচিত, যেহেতু আমিও পড়ে আসছিলাম, হঠাৎ খুলছে, এটা আমার নিজের অসচেতনতায় আমি খুলছি। যাত্রী থাকায় নির্দেশনা অমান্য করে সড়কে নেমেছে সিএনজি অটোসহ নানা যানবাহন। স্বাস্থ্য সুরক্ষার কোনো পরোয়া নেই। 1.5 মাস তো বসাইছিলাম, কোনো জায়গার 3-4 আনা বসার সাহায্যও পাই নাই। আমার বাধ্য নামছে আজ 3-4 দিন ধরে। জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় ঢোকা নিষেধ থাকলেও অনায়াসে চলছে যানবাহন। চেকপোস্ট আছে, নেই তদারকি। তবে পুলিশ সদস্যরা বলছেন সীমিত আকারে দোকানপাট মার্কেট খোলায় কঠোর হতে পারছেন না তারা। মাইক্রোবাস, সিএনজি, যে প্রাইভেট কার, এগুলো আগের চাইতে অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। এর জন্য এগুলো নিয়ন্ত্রণে আমাদের জন্য একটু সমস্যা হচ্ছে। তারপরেও আমরা যেগুলো মনে করছি যে প্রয়োজন ছাড়াই তারা বের হয়েছে, সেগুলো আমরা অনেক সময় গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছি, প্রয়োজন পর্যায়ে মামলা দিচ্ছি। এ অবস্থায় উন্নতি না হলে শুধু সাধারণ ছুটি বাড়িয়ে সংক্রমণ ঠেকানো যাবে না বলে সতর্ক করছেন চিকিৎসকেরা। পুরো দেশটাকে আমার এখন রেড জোন, ইয়েলো জোন বলেন বা অরেঞ্জ জোন বলেন, গ্রিন জোন, এভাবে ভাগ করে ফেলতে হবে। কোনো জায়গায় আপনি লকডাউন শিথিল করতে পারেন, কোনো জায়গায় লকডাউন আবার আরও স্ট্রিক্ট করা লাগবে। কিন্তু সাধারণ ছুটি থেকে আপনার লকডাউনটা যে ভিন্ন, এটা আগে সবার আগে মানুষকে বোঝাতে হবে। জনসচেতনতা না বাড়লে পরিস্থিতি উন্নতির দিকে যাবে না বলেও সতর্ক করছেন সংশ্লিষ্টরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর, শুরুতেই শিরোনাম। ভুয়া বিট সামলে শেষ হলো মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাটের নিলাম। কাল জানা যাবে বিজয়ীর নাম। ক্রীড়াবিদদের তালিকা তৈরির কাজ করছে এনএসসি। করোনা সহযোগিতায় প্রয়োজনে আরও পদক্ষেপ। ভুয়া বিডার রুখতে নানা পদক্ষেপের পর নিলামে সঠিক বিডারদের পাওয়া গেছে। ভালো মূল্যে বিক্রি হতে যাচ্ছে দেশের পক্ষে মুশফিকের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট। কাল আনুষ্ঠানিক ফেসবুক লাইভে নিলামের বিস্তারিত জানাবে অনলাইন প্ল্যাটফর্ম স্পোর্টস ফর লাইফ কর্তৃপক্ষ। এদিকে নিলামের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় ঐতিহাসিক 2 ব্যাটের নিলাম থেকে সরে এসেছেন মোহাম্মদ আশরাফুল। অনলাইন প্ল্যাটফর্মে মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাটের নিলাম শুরু হতেই একের পর এক ভুয়া বিডে ভরে যায়। বাধ্য হয়ে সেই নিলাম বাতিল করে আয়োজক স্পোর্টস ফর লাইফ কর্তৃপক্ষ। নিয়মে সংশোধন এনে শুরু হয় নতুন করে নিলাম। আসল নকল বাছাই করতে কখনো খোলা রাখা হয়, আবার কখনো বন্ধ রাখা হয় অনলাইন বিডিং। সত্যতা নিশ্চিতে সিকিউরিটি মানিও নেওয়া হয়। মুশফিকের ব্যাটের ভালো সাড়া পাওয়া গেছে। যতদূর খবর দাম উঠেছে 20 লাখের আশেপাশে। মাশরাফির ক্যাপ, নাইম আকবরের ব্যাট আর বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের সাইন করা ব্যাটেরও ভালো সাড়া পাওয়া গেছে। শুক্রবার রাতে নিলামের বিস্তারিত জানানো হবে অনলাইনে। ইন্ডিভিজুয়াল বায়ার হচ্ছে, তখন আমরা একটা অ্যাডভান্স সিকিউরিটি টোকেন মানিও নিয়ে নিচ্ছি এখন সিকিউরিটি কনসার্নে। ইউ ক্যান সে দ্যাট এখন সোফার উই আর ইন এ গুড স্টেজ। লাইভে এসে আমরা ফুল ডিক্লারেশনটা দিব। ভুয়া বিডিং থেকে কোনোভাবে রক্ষা পাওয়া গেলেও প্রভাব থেকে যাচ্ছে। সঠিক বিডিং আর সঠিক দাম পাওয়া নিয়ে শঙ্কা বাকিদের। বাংলাদেশের প্রথম সুপারস্টার আশরাফুল তার ব্যাটের নিলাম থেকে সরে এসেছেন। আপাতত করোনায় বিপাকে পড়াদের পাশে থাকতে চান নিজের সামর্থ্য মতো। তো অল্প ফান্ডের জন্য আমি আমার 2টা ব্যাট দিতে চাচ্ছি না, যেহেতু যেই ফান্ড উঠছে সেই ফান্ড কিন্তু আমি ব্যক্তিগতভাবেই মানুষের পাশে আছি এবং সবসময় ছিলাম। হয়তো বড় ফান্ড যদি আসে তখনই হয়তো আমি এগুলা ইউজ করব। নিলামের একটাই উদ্দেশ্য, অসহায় অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো। এমন একটা মহৎ কাজে বাধা তৈরি না করে সবাইকে সহযোগিতার আহ্বান আশরাফুলের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার পর দর্শক শূন্য মাঠে খেলার পক্ষে নন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ও সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক কাফ ডু প্লেসি। অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ নিয়েও সন্দিহান এই তারকা। তামিম ইকবালের সাথে 8 ঘন্টার আড্ডাতে ক্যারিয়ারের ভালো মন্দ নানান স্মৃতি রোমন্থন করেছেন ডু প্লেসি। ডুপ্লেসির সাথে তামিমের বন্ধুত্ব 2017-তে বিশ্ব ও এশিয়া একাদশের মধ্যকার সিরিজ থেকে। বন্ধুর ডাকে সাড়া দিয়ে অনলাইন আড্ডায় আসেন প্রোটিয়া অধিনায়ক।
করোনার ধাক্কায় খুব সহজে স্বাভাবিক জীবনে ফেরা যাচ্ছে না, সেই আক্ষেপের সুর দুই দেশের দুই তারকার কণ্ঠে। ইউরোপে ফুটবল শুরুর খবরে স্বপ্ন দেখা শুরু করেছেন। দর্শকহীন মাঠে খেলা পছন্দ নয় তামিম ও প্লেসির। ইউরোপে ফুটবল ফিরেছে, জুনে সব লিগের খেলা শুরু হচ্ছে। আশা করতেই পারি খেলা শুরু হওয়ার। দর্শকহীন মাঠে খেলা খুব খারাপ লাগবে। বাংলাদেশের ভারতের মতো দেশে দর্শকদের ছাড়া খেলে মজা নেই। বাংলাদেশের দর্শক অস্ট্রেলিয়ার দর্শকের চেয়ে ভালো। মাঠের সবচেয়ে খারাপ সময়ের কথা তামিমকে জানিয়েছেন প্লেসি। 2015 বিশ্বকাপে সেমি থেকে বিদায় নেয়ার কষ্ট তাড়িয়ে বেড়ায় এখনও। নানা ব্যর্থতার পরেও সামনে চোখ রাখছেন প্রোটিয়া অধিনায়ক। করোনার বাধায় টি-20 বিশ্বকাপ হবে কিনা সন্দেহ তার। হোস্ট অস্ট্রেলিয়া বলেই হয়তো কিছুটা আশা দেখছেন। অন্য দেশের মতো অস্ট্রেলিয়া সেভাবে আক্রান্ত হয়নি, এটা ভালো দিক। তবে সেখানে গিয়ে দলগুলোর যাতায়াতে সমস্যা হবে, অনেক কিছু মানতে হবে। বলা কঠিন বিশ্বকাপের আয়োজন সম্ভব হবে কিনা। বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা সম্পর্কে ভালোই জানা প্লেসির। দুর্দান্ত বলেছেন সাকিবের নেতৃত্বে স্পিন অ্যাটাক, উন্নতি দেখতে পেরেছেন পেসারদের পারফরমেন্সেও, যা বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেবে বিশ্বাস তার। টাইগারদের সাথে খেলতে আগ্রহ দেখিয়েছেন বিপিএল এ খেলার। সাকিব বরাবরই অসাধারণ। আরো কিছু স্পিনার পেয়েছে বাংলাদেশ। ভালো দিক হচ্ছে পেসাররা ভালো করছে। এশিয়ার দলগুলোতে পেসাররা ভালো করলে সাফল্যের হার বাড়ে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা দুর্যোগে খেলোয়াড়দের সহযোগিতার জন্য তালিকা তৈরির কাজ করছে জাতীয় ক্রীড়া পরিষদ। 27 ফেডারেশনের মোট 1000 খেলোয়াড়ের কাছে দ্রুতই সহযোগিতা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন এনএসসির সচিব মাসুদ করিম। আর দেরিতে হলেও করোনা ভাইরাস দুর্যোগে দুস্থ অ্যাথলিট ও কোচদের করতে জেলা ও ক্রীড়া সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে। আমরা উপজেলা, জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাকে অনুরোধ করব এই ধরনের খেলোয়াড়, ক্রীড়াবিদ এবং সংগঠকদেরকে মানবিক সহায়তা প্রদান এবং তারা কোনোভাবে করোনায় আক্রান্ত হলে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে। ক্রিকেট, ফুটবল বাদে দেশের অধিকাংশ ফেডারেশন আর অ্যাথলিটদের আয়ের একমাত্র উৎস বিভিন্ন টুর্নামেন্ট আর স্পন্সরের সহায়তা। করোনার প্রভাবে সেই পথ যখন বন্ধ, তখন মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফেডারেশনের কর্তারা। মন্ত্রী মহোদয়ের যে উদ্যোগ, সমস্ত ক্রীড়াঙ্গনের সকলেই এই ব্যাপারে খুব আশাবাদী। একটা তালিকা তৈরি করেন এবং এটাকে বিতরণের সুষ্ঠু ব্যবস্থাপনা যত তাড়াতাড়ি সম্ভব যদি করতে পারেন তাহলে ক্রীড়াঙ্গন বেশি উন্নত, বেশি উপকৃত হবে এই সময়। খেলোয়াড় যারা রয়েছেন দুস্থ এবং অসহায় তারাই যেন পায়, এ বিষয়ে যথাযথ নজরদারির মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ঈদের আগেই যদি তাদের একটা সহযোগিতা করা যায়, আমি মনে করি এদের যেই দুঃসময়টা এখন যাচ্ছে সেখান থেকে একটা পরিত্রাণ পাবে এবং বিভিন্ন ইভেন্ট এবং অ্যাথলেটরা সেখান থেকে নিস্তার পাবে। প্রাথমিকভাবে 27টি ফেডারেশনের দুস্থ অ্যাথলিট ও খেলোয়াড়দের সহায়তা করা হলেও ভবিষ্যতে এর আওতায় আসবে সবগুলো ফেডারেশন, এমন প্রত্যাশা তাদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবর। এবার অন্যান্য প্রসঙ্গ। করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবা সহজ করেছে টেলিমেডিসিন। এতে অনলাইনে রোগীদের পরামর্শ দিতে পারছেন চিকিৎসকেরা। পটুয়াখালীতে চালু হওয়া পটুয়াখালীবাসীর ডাক্তার নামে একটি গ্রুপে যুক্ত 200 জনেরও বেশি চিকিৎসক। প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন 3000 মানুষ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। করোনা মোকাবিলায় বিশ্বে প্রথম সুরক্ষা সামগ্রীর কাপড় তৈরির দাবি করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স। এটি ব্যবহারে এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিও চেয়েছে তারা। তবে এটি ব্যবহারের আগে আরও পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিচ্ছেন অণুজীব বিজ্ঞানীরা। করোনা ছড়িয়েছে সারা বিশ্বে। প্রাণঘাতী ভাইরাসের প্রতিষেধক তৈরিতে চলছে গবেষণা, আছে সুরক্ষা সরঞ্জামের সংকটও। এ অবস্থায় করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রীর বিশেষ কাপড় তৈরির দাবি করছে জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স। এটা যে ম্যানুফ্যাকচারিং মেথড, প্রতিষ্ঠানটি বলছে এ কাপড় তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশেষ রাসায়নিক। এর সংস্পর্শে এলে করোনা সহ যে কোনো ভাইরাস মারা যাবে 2 মিনিটে।
ISO 18184 এর অধীনে এ কাপড় পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। মূল উপাদানগুলো যুক্তরাষ্ট্রের বিষাক্ত পদার্থ নিয়ন্ত্রণ আইন ও পরিবেশগত সুরক্ষা সংস্থায় নিবন্ধিত। তবে 20 বার ধোয়ার পর এর কার্যকারিতা থাকবে কিনা তা অনিশ্চিত। আপনি এটা পরার পরে 20 থেকে 30 বার ধুতে পারবেন। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বাজারে পাওয়া যাবে এ কাপড়। স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের ব্যবহারের বিষয়ে এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এখানে কোভিড-19 এর একটি ড্রপলেট যদি পড়ে, যখন আপনি প্রিন্টের শার্টটা পরে আছেন, সেই কোভিড-19 ভাইরাসটা 2 মিনিট পর্যন্ত এই শার্টের উপরে বেঁচে থাকবে। তারপর এটা অটোমেটিক্যালি ডিমোলিশ হয়ে যাবে, এটার যে প্রোটিনটা আছে সেটা ভেঙে যাবে, মারা যাবে। তবে গবেষকরা বলছেন খবরটি আশাব্যঞ্জক হলেও এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে। ব্যবহারের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা বলা মুশকিল যে এর মাধ্যমে কতটুকু কার্যকরীভাবে ভাইরাসকে অকার্যকর করা যাবে। যেভাবে আমরা দেখতে পাই সাবান এবং ইথানল বেসড স্যানিটাইজার দিয়ে ভাইরাসের বাইরের লিপিডের অংশ ভেঙে দেওয়া যায় এবং ভাইরাসকে অকার্যকর করা যায়। তাছাড়া এর ব্যবহারে জামা কাপড় বা টেক্সটাইল সামগ্রীর গুণগত মান কতটুকু ঠিক থাকবে সেটাও বিবেচনা। সুরক্ষা সামগ্রীর এ কাপড় নিতে ইউরোপ আমেরিকায় ক্রেতাদের কাছ থেকে বিপুল সাড়া পাওয়ার কথাও জানিয়েছে জাবের অ্যান্ড জুবায়ের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটু আগে যেমনটি জানাচ্ছিলাম, করোনা পরিস্থিতিতে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য পটুয়াখালীতে চালু হয়েছে টেলিমেডিসিন। পটুয়াখালীবাসীর ডাক্তার নামে একটি গ্রুপে যুক্ত 200 জনেরও বেশি চিকিৎসক। এতে অনলাইনে বিনামূল্যে পরামর্শ পাচ্ছেন রোগীরা। করোনা পরিস্থিতিতে চিকিৎসা নিয়ে বিপাকে পড়েছেন নানা রোগে আক্রান্ত মানুষ। ভয়ে অনেকে হাসপাতালে যেতে চাইছেন না, আবার চিকিৎসক পাওয়াও কঠিন হয়ে পড়েছে চেম্বারে। এই অবস্থায় অনলাইনে সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের নিয়ে একটি ফেসবুক গ্রুপ চালু করেন জেলার বাসিন্দা সুমন জাহিদ। সহায়তায় এগিয়ে আসেন অনেকেই। 7 এপ্রিল চালু হওয়া গ্রুপটিতে যুক্ত হয়েছেন 200 জনের বেশি চিকিৎসক। নির্ধারিত সময়ে যে কেউ নির্দিষ্ট নম্বরে ফোন করে নিতে পারছেন পরামর্শ। আর আমাদের নেক্সট প্ল্যানিংটি হচ্ছে আমাদের এই ডাটাবেসটি জেলার সর্বত্র গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া এবং বিশেষ করে সমস্ত ফার্মেসিতে ছড়িয়ে দেওয়া, যেন গ্রামের একটি সাধারণ মানুষ যখন অসুস্থতা নিয়ে একটি ফার্মেসিতে আসে তখন যেন তার হাতুড়ি ডাক্তার বা ফার্মেসি ম্যানের উপর নির্ভর করতে না হয়। পটুয়াখালীর সকল স্তরের সিনিয়র থেকে শুরু করে জুনিয়র ডক্টররা এখানে সাধারণ মানুষজনকে টেলিমেডিসিন সেবা দিচ্ছেন। তাদের যে কোনো প্রয়োজনে যে কোনো প্রান্ত থেকে সংযুক্ত হচ্ছেন। বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা যুক্ত হয়েছেন পটুয়াখালীবাসীর ডাক্তারের সঙ্গে। করোনা পরিস্থিতিতে টেলিমেডিসিন পদ্ধতি চিকিৎসা সেবাকে সহজ করেছে বলে মনে করেছেন চিকিৎসকেরা। রোগীদের সেবা দিতে পেরে খুশি অনেকেই। করোনা পরবর্তী সময়েও আমাদের আন্তরিক প্রচেষ্টা আছে এই গ্রুপটিকে বিভিন্ন জনহিতকর কাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চিকিৎসা সেবা না, আমাদের পটুয়াখালীবাসী এবং চিকিৎসকদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করবে এবং সাধারণ মানুষ এবং চিকিৎসকদের সম্পর্ক আরও দৃঢ় করবে। উদ্যোক্তারা জানিয়েছেন যাত্রা শুরুর পর পটুয়াখালীবাসীর ডাক্তার থেকে গড়ে প্রতিদিন সেবা পাচ্ছেন 3000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল রাত 9টায় বাংলাদেশি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর এবং খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং টুইটারে।